আমি তো মাহফুজ আলমের এই কথাকে সঙ্গে দ্বিমত পোষণ করি না এই কারণে যে আসলে তো তাই। ধরেন আপনার সামনে একটা নির্বাচন হবে, এই নির্বাচনে তো ধরা যাক একটা দল জিতবে, অনেক দল জিতবে না, অনেক দল খুবই মন খারাপ করবে, এটা তো আছেই। যে দলটা আগে ক্ষমতায় ছিল 15 বছর একা একা রাজত্ব করছে নিজের মতো করে, তারাও তো বাইরে আছে, তারাও নানাভাবে চেষ্টা করবে, এটি স্বাভাবিক, তাই না? তো সেক্ষেত্রে একটা সংঘাতের পরিস্থিতি হতেই পারে। আবার ধরেন আপনার ওই সময় অনেকগুলো থানা কিন্তু লুট হয়ে গিয়েছিল, অস্ত্র লুট হয়ে গিয়েছিল, যারা অস্ত্রগুলো লুট করেছিল তারা তো নিশ্চয়ই ওটা বাড়িতে শোপিস হিসেবে রাখার জন্য নেয় নাই, ব্যবহৃত করবে। কেউ নিজের জন্য ব্যবহার করবে, কেউ অন্যের জন্য ব্যবহার করবে। অস্ত্র ব্যবহার হওয়া মানেই তো একটা আপনার সংঘাতপূর্ণ অবস্থা তৈরি হওয়া। যদি সব মিলিয়ে নির্বাচনের আগে আবার অনেকে আবার চাইবে নির্বাচনটাকে বানচাল করার জন্য, সেটাও তো চাবে, একটা গ্রুপ তো আছেই, তো তারাও চেষ্টা করবে। সব মিলিয়ে পরিস্থিতির সামনের দিকে যা হবে এটা খুব স্মুথ হবে এটা আমি মনে করি না। এটা স্মুথ হতে পারতো, কিন্তু হতে পারতো কিভাবে? ধরেন যারা নির্বাচনে অংশ নেবে, যারা নেওয়ার মতো অবস্থা আছে আর কি, তারা সবাই যদি ঐক্যবদ্ধ থাকতো যে আমার ফল যাই হোক না কেন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা একটা নির্বাচন অনুষ্ঠান করি, যদি তাদের মধ্যে এই ধরনের মনোভাবটা থাকতো তাহলে কিন্তু এটা অনেক কম হতো। কিন্তু সেই ঐক্যটা আমাদের মধ্যে আছে, আমাদের যারা পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের মধ্যে সেই ঐক্যটা আপনি দেখেন? আমি তো দেখি না। এখনই কিন্তু পাল্টা অভিযোগ চলছে, একদল আরেকদলের বিরুদ্ধে। এবং এখনো অনেকের মধ্যে শঙ্কা আছে নির্বাচন কি আদৌ হবে কিনা ফেব্রুয়ারিতে। এই সংখ্যাটা আজকেই তো আমি দেখলাম, আমাদের এখানে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বলতেছে আমাদের আলাপ হচ্ছিল, কিন্তু এটা তো আলাপের বিষয় হওয়ার কথা ছিল না। আপনি দেখেন 5ই আগস্ট প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিলেন, দিয়ে উনি বললেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, বলছেন তো। বলার পরের দিনই ওনার অফিস থেকে চিঠি গেছে ইলেকশন কমিশনের কাছে যে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে প্রথমার্ধে ইলেকশন হবে, আপনার প্রিপারেশন নেন। তাদের যে প্রিপারেশন যে গতিতে চলছে এটাকে আপনি বলতে পারবেন না যে তারা প্রিপারেশন নিচ্ছে না, এটাই স্বাভাবিক, এভাবেই হয় সবসময় নির্বাচন, এই গতিতে হয়। ওনারা বলেও দিয়েছেন ডিসেম্বরে ওনারা তফসিল ঘোষণা করবেন, এভাবেই হয়। এখানে কিন্তু কোনো ধরনের ব্যত্যয় ঘটেছে আমি মনে করি না। এটা নিয়ে অনেকের আক্ষেপ আছে যে এই তফসিল ঘোষণা কেন নভেম্বরে করা হলো না, কেন করবে? 2 মাস আগে তো করে, সাধারণত 60 দিন আগে করে, কিন্তু এত আগে করার দরকারটা কি? তো সবই কিন্তু স্বাভাবিক নিয়মে আছে। তারপরেও মানুষের মধ্যে একটা আতঙ্ক, একটা আশঙ্কা আছে। এর কারণটা আমি বলি, কারণটা কি? এই কারণটা হলো কি জানেন, যে এই সরকার, যে সরকারটা এখানে আমাদের দেশে এখন এই মুহূর্তে আছেন, ওনাদের নানা ধরনের কর্মকাণ্ড, কথাবার্তা, আচার আচরণের মাধ্যমে ওনারা নিজেদের এমন একটা ইমেজ তৈরি করতে পেরেছেন যে ইমেজটার কারণে তাদের কথাবার্তার ব্যাপারে জনগণের মনে এই ধরনের একটা সংশয় কাজ করে। আমি মনে করি এই সরকার একটা অর্জন করেছেন, আর্ন করেছেন, যে আমরা কথা বলবো, আমাদের কথা জনগণ বিশ্বাস করবে না। এখন সরকার এটা কেন আর্ন করেছেন, কিভাবে বুঝা নাকি না বুঝা, এটা তাদের ব্যাপার, বাট দিস ইজ রিয়েলিটি, একদম নিরেট, এটা বাস্তব সত্য। কেউ কিন্তু বলে নাই, একটা দল বলে নাই এই পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। কেউ বলছে? বলে নাই। সরকার বলছে? বলে নাই। সরকারের কোনো প্রতিষ্ঠান বলছে? তাও বলে নাই। সবাই বলতেছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, কিন্তু তারপরে সাধারণ মানুষের মধ্যে সে আস্থা জন্ম নিচ্ছে না। কারণ সাধারণ মানুষকে কি আওয়ামী লীগ টাকা দিয়ে আসছে? তা তো দেয় না রে ভাই। সাধারণ মানুষ কেন মনে করে? সাধারণ মানুষ তো আপনারটা খায় না, আমারটাও খায় না, সে নিজেরটা খায়, নিজের মতো করে চিন্তা করে, বাট তার চিন্তাটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার কি মনে হয় যে সাধারণ মানুষ বিশ্বাস করে না যে সরকার নির্বাচন দেবে, নাকি সাধারণ মানুষ আসলে মনে করে যে কোনো না কোনো একটা কারণে নির্বাচন দেওয়া সম্ভব হবে না? সাধারণ মানুষ বিশ্বাসের ব্যাপার না, সাধারণ মানুষ এক ধরনের সংশয়ের মধ্যে আছে, তাদের মধ্যে একদম সংশয়। আমি সংশয়টা কেন সেটাও বলি। দেখেন, সরকার নিজেই যখন বলে, একটা সরকার নিজেই বলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা উন্নত করতে পারিনি, পুলিশ বাহিনীকে আমরা পুলিশ বাহিনীর মধ্যে সে মনোবল ফিরিয়ে আনতে পারিনি, কে বলে? সরকার নিজেই বলে। তখন তো যদি কোনো সরকার নিজের দুর্বলতাকে নিজেই প্রকাশ করতে থাকে ক্রমাগত, তাহলে মানুষের মধ্যে তো সংশয়টা জন্ম নেবেই। এটা কিন্তু অন্য কোনো কারণে না, কিন্তু ওনারাই এগুলো ওনারা বুঝে হোক না বুঝে হোক এই কাজগুলো ওনারা করেছেন। ওকে, আমি আসবো আবার আপনার কাছে। ববি হাজ্জাজ, আমরা নির্বাচনের জন্য যেরকম একটা আবহ আমরা দেখে এসেছি, উৎসবমুখর নির্বাচন বলতে যেটা আমরা বুঝি, সেটা ঠিক
স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু প্রস্তুতি দেখা যাচ্ছে। সরকারের দিক থেকে একরকম প্রস্তুতি দেখা যাচ্ছে, নির্বাচন কমিশনের প্রস্তুতি দেখা যাচ্ছে, এমনকি দলগুলোর মধ্যেও প্রস্তুতি দেখা যাচ্ছে। তারপরও এই যে সংশয়ের বিষয়টা, এটা কেন আসছে আসলে? আপনি কি মনে করেন যে কোনো সংশয়ের যৌক্তিক কারণ আছে? ফার্স্ট এন্ড ফরমোস্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার সহআলোচক সহ গাজী টিভিতে পর্দায় যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, নির্বাচন উৎসবমুখর কতখানি হয় সেটা অবভিয়াসলি নির্বাচন ডিপেন্ড করে। গত 15-16 বছর আমরা দেখেছি কতখানি উৎসবমুখর নির্বাচন হয় আমাদের দেশে। না, আমি সেই গ্রহণযোগ্য নির্বাচনের কথা যদি যেমন মনে করেন ঈদের দিন, ঈদের দিন মনে হয় যে মজা হচ্ছে না, কিন্তু ঈদটা পার হয়ে যাওয়ার পর রেট্রোস্পেক্টলি আর ঈদে খুব মজা। তো এই নির্বাচনে আমি শিওর সবই হবে। নির্বাচনী প্রচারণার কাজ অনেকের শুরু হয়েছে। বাংলাদেশের 300টা কনস্টিটিউয়েন্সি, 300টাতেই বাংলাদেশ জামাত ইসলাম বিশালভাবে নির্বাচনী প্রচারণার কাজ চালাচ্ছে। ঢাকা শহরের যত জায়গায় আমি গত কয়েক সপ্তাহ ঘুরেছি, এমন কোনো জায়গায় নেই বাংলাদেশ জামাত ইসলামের ক্যান্ডিডেটের স্পেসিফিক পোস্টার, ব্যানার, ফেস্টুন দিয়ে ভরে যায়নি, স্পেশালি ফেস্টুনস এবং ব্যানার্স দিয়ে ভরে যায়নি। আমাদের জাতীয়তাবাদী জোটের অনেকের পোস্টার দেখছি, যদিও সব আসলে ক্যান্ডিডেটস না, বাট অনেকের পোস্টার দেখি তারাও নির্বাচনী প্রচারণা শুরু করছে। নির্বাচনী প্রচারণা হচ্ছে, নির্বাচনী প্রচারণা কেন্দ্রিক অনেক এলাকায় আমি দেখছি জনসমাগমও শুরু হয়ে গেছে। সো আপনি যদি বলেন যে কিছু দূর একটা উৎসব মুখর একটা আবহাওয়া বিরাজমান, সেটা শুরু হয়ে গেছে অলরেডি, এবং এটা হয়তো নভেম্বর ডিসেম্বরে যে আরো বেশি দেখবেন, আরো বেশি হবে, ধারাবাহিকভাবে চলছে। সরকারের তৈয়ারি বা সরকারি প্রতিষ্ঠান যারা এগুলো করবে তাদের তৈয়ারি এটা শুরু হয়ে গেছে। অবভিয়াসলি মনে করেন আমরা যদি 91 বা 2001-এর নির্বাচন নিয়ে কথা বলি, তাহলে তখন যা দেখেছেন এখন তা দেখবেন না। কারণ বড় দাগে, স্পেশালি 2001-এর কথা যদি চিন্তা করেন, বড় দাগে দুটো মাস পার্টি ছিল। 2008-এও নির্বাচন ভালো ছিল খারাপ ছিল পরের কথা, বাট নির্বাচনের আগে দুটো মাস পার্টি ছিল, আওয়ামী লীগ, বিএনপি, যাদের বিশাল আকারে তাদের জনসম্পৃক্ততা এবং জনগণের ভিতরে তাদেরকে ছিল, তাদের সাপোর্ট ছিল। তার ভিতরে একটা দল এখন নেই, এবং শুধু নেই না, অনেক ধরনের অন্যায় অনেক কিছু করে তারপর তারা হারিয়ে যেতে বাধ্য হয়েছে, তারা তাদের নেতারা পালাতে বাধ্য হয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে। সবকিছু আইনের পালিয়েছে, অবভিয়াসলি আইন অ্যাভয়েড করবার জন্য, বাট নিষিদ্ধটা আইনের প্রক্রিয়ায় হয়েছে। তো সেই জায়গা থেকে বড় যে দুটো দল ছিল তার ভিতরে একটা মিসিং। তো ওই যে আপনার ওই যে কোনো আনন্দের জন্য একটা কম্পিটিশন লাগে, তো ওই জায়গা থেকে একটা কম্পিটিশন, কিছু দূর কম্পিটিটিভ এলিমেন্ট কিছু মিসিং। আরেকদিকে আসেন যে অনেকগুলো দল চেষ্টা করেছে যে ওই আওয়ামী লীগের ওই বড় জায়গাটা এটা নেবার জন্য, এবং আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের একটা সময় প্রচেষ্টা ছিল যে নতুন একটা দল তৈরি করে সেটাকে ওই জায়গা দিয়ে যদি নেওয়া যায়, বাট এটা নিতে সক্ষম হয়নি। বাংলাদেশ জামাত ইসলাম একটা ইসলামিস্ট একটা ইসলামিক দল, এবং অবভিয়াসলি বলাটা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ জামাত ইসলাম আসলে পিওর বাংলাদেশের দল তাও না, একটা একুইমেনিক্যাল একটা অর্গানাইজেশন, জামাতে ইসলাম, জামাতে হিন্দ আছে, জামাত ইসলাম হিন্দ আছে, পাকিস্তান জামাত ইসলাম আছে, তার একটা একটা বাংলাদেশি শাখা হলো বাংলাদেশি জামাত ইসলাম, এবং তার একটা কাড্রে বেস পার্টি, যারা কখনো মাস পার্টি হয়নি, আগামীতে হতে পারবে বলে আমার এটলিস্ট ধারণা না। সো সেই জায়গা থেকে যদিও জামাত ইসলাম কিছু ক্যাম্পাস নির্বাচন জেতার পর একটা একটা পারসেপশন তৈরি করতে চেষ্টা করছে যে তারা বড় দাগে এখন মাস পার্টি হতে যাচ্ছে বা হয়ে গেছে, এটা আসলে সত্যি না, এটা বাস্তবতা না, এটলিস্ট আমার কাছে যা মনে হয়। সামনে নির্বাচনে যে আমরা বুঝতে পারবো, আমি ভুল হতেই পারি, কিন্তু এই মুহূর্তে এটলিস্ট যা মনে হচ্ছে সেটা তারা এখন ওই জায়গায় পৌঁছায়নি। তো ওই জায়গা থেকে আপনি বলতে পারেন যে কম্পিটিটিভনেসের যে জায়গাটা থাকার কথা, বা যেটা নর্মালি থাকতে পারতো, এর আগে ভালো নির্বাচন হলে থাকতো, আগামীতে হয়তো এর পরের নির্বাচনে ভালো নির্বাচন হলে থাকবে, এইবার সেই জিনিসটা আমরা পাচ্ছি না। একই সাথে আরেকটা জিনিস হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে এত ইনএফিশিয়েন্সি বা ইনএডিকুয়েসি এত কিছু দেখানো হয়েছে যে তারা যখন ফাইনালি 14 মাস পর যে কনফিডেন্টলি বলছে তারা নির্বাচন দিবে, তখন আসলে জনগণ ফুল আস্থা পাচ্ছে না যে তারা কিছু বললেই আদৌ দিবে কিনা বা দিতে পারবে কিনা। বাট আমরা যে জায়গায় এসেছি তাতে আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই যাচ্ছি। সব মেজর স্টেক হোল্ডারের নির্বাচন চায়, সব মেজর স্টেক হোল্ডারের নির্বাচন প্রয়োজন। তো নির্বাচন নিয়ে আশঙ্কা বা এই আলোচনা থাকতে পারে, বাট এই যে স্পেকুলেশন বা এই যে আশঙ্কা, সংঘাতের জন্য সবাই মুখে আছে। কয়েক মাসের মধ্যে আমরা নির্বাচন চাই, নির্বাচন পরবর্তী সময় বা নির্বাচনের আগেও যদি এরকম সংঘর্ষ আরো হয়, তাহলে তো পরিস্থিতি ডেফিনেটলি খারাপ হবে। তো সেই আশঙ্কা আপনিও দেখেন কিনা? আমি খুব বেশি আশঙ্কা এই মুহূর্তে দেখছি না। যেমন আপনি বললেন যে একজন উপদেষ্টা বলেছেন বা সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, যে উপদেষ্টার কথা আপনি স্পেসিফিক বলছেন, সেই উপদেষ্টা এমনও লিখেছিল যে ভারতের এক অংশ
আমরা নিয়ে নিব, আবার ডিলিটও করে দিয়েছিল, উনি এটাও কখন ডিলিট করে দিবেন সেগুলো বড় বিষয় না। এবং এরকম অনেক ধরনের আলোচনা অনেকে করতে পারে। জাস্ট বিকজ একটা জিনিস আলোচনা হিসেবে আমরা দেখেছি অনেক বিদেশে বসে অনেক ব্লগাররা আছেন যারা একসময় হাসিনা বিরোধী আন্দোলনে একটা বড় অবদান রেখেছেন, বাট এখন মানে তারা প্রত্যেকটা কথা, মানে দুটা কথার একটা কথাও না, তাদের 100% প্রত্যেকটা কথা তারা আবল তাবল বকছেন। এই আবল তাবল বকার জন্য, মানে যেহেতু তারা আবল তাবল কথা বলছেন, তার জন্য হয়তো কিছু বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে জনসম্মুখ, মানে জনগণের মনের ভেতরে, বাট এটাও খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। সো যত তাড়াতাড়ি আমরা এই ব্লগাররা আবল তাবল কেন বকছেন সেটা তাদের নিজেদের কাছে যা জিজ্ঞেস করতে হবে ভাই। আপনার কি মনে হয়? হতেই পারে যে তাদের কিছু পার্সোনাল আশা আকাঙ্ক্ষা হয়তো ছিল, সেগুলো হয়তো মেট হয়নি, তারা নিজেরাও হয়তো অনেক কিছু চেয়েছিলেন, সেটা হয়তো পাননি, এটা হতে পারে, আমি জানি না, যেটা আমি তাদের জায়গায় তো আমি না, আমি স্পেকুলেটিভ মাত্র করতে পারি। ঠিক আছে, আপনার কাছে আসবো আবারও। শরীফ ওসমান হাদী, আপনার কাছে শুনবো, ঠিক সংঘাতের জন্য মুখিয়ে সবাই এবং সেই আশঙ্কা আপনিও কি দেখছেন কিনা? আমরা দেখছি রাজনৈতিক একটা বিভেদ তো দলগুলোর মধ্যে হয়ে গেছে। 5 আগস্ট পরবর্তী যে ঐক্য আমরা এক্সপেক্ট করেছিলাম, সে ঐক্যটা আর নেই। সেই প্রশ্নটা উত্তর আমি আপনার কাছে জানবো। তার আগে একটু শুনি, আপনি তো চীন গিয়েছিলেন, সেই চীনে ঠিক কেন গিয়েছিলেন? এটা কি আপনার কোনো সংগঠনের কোনো কাজে নাকি কোনো? ধন্যবাদ। আমি চীনে গিয়েছিলাম ইউনান প্রভিন্সের, তাদের একটা কালচারাল কোঅপারেশন আছে। তো আমরা যেহেতু ইনকিলাব কালচারাল সেন্টার, এটা একটা রেজিস্টার্ড কালচারাল অর্গানাইজেশন, তো এই কালচারাল এক্সচেঞ্জ বাংলাদেশ এবং চীনে, এটার জন্যই মূলত ওখানে অনেকগুলো এথনিক মাইনরিটিজ আছে, বিশেষ করে অনেক ইউনিভার্সিটি আছে। এবং আপনাকে বলে রাখি, যেমন এটা আমি এবার নতুন জানলাম যে একমাত্র বাংলাদেশের বাইরে চীন একমাত্র দেশ পৃথিবীতে যেখানে 5টা ইউনিভার্সিটিতে পুরো বাংলা অনার্স পড়ানো হয়। এটা আর কোনো দেশে নাই। অনেক জায়গায় ছোট কোর্স হিসেবে আছে, কিন্তু পুরো অনার্স হিসেবে আছে। কিন্তু আফসোস হলো যে এইখানকার যে চাইনিজ স্টুডেন্টরা বাংলা অনার্স পড়েন, তারা যে বাংলাটা কিছু শিখলেন, এটা যে কোথাও পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেট নেবেন, মানে এই দেশের যেমন আমরা ইংলিশের জন্য আইএলস দেই, এরা অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে বাংলাদেশ গভর্নমেন্টকে, বাংলাদেশ বাংলা একাডেমিকে। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার এরকম একটা মডিউল স্ট্যান্ডার্ড বা এক্সাম দাঁড় করাতে পারে নাই যে ফরেনাররা তারা যদি বাংলা শিখে তাহলে কোন স্কিলটুকুন কতটুকুন অর্জন করেছে, এটার একটা মাপকাঠি ঠিক করা। তো এটা নিয়ে আমরা কথা বলবো। তো এটা হলো প্রথম। হ্যাঁ, এটা অফকোর্স বাংলাদেশের কালচার তাদেরকে বোঝানোর জন্য আমরা তাদেরকে ইনভাইট করে এসেছি, তারা আসবে বলেছে আগামী মাসে। তারা কি বাংলাদেশ থেকে আর অন্য কোনো দলকে বা অন্য কোনো বাংলাদেশ থেকে তো গত এক বছর অনেকগুলো। এবার আপনার সাথে আর কারা ছিলেন ওখানে? না, এবারে শুধুই আমি ছিলাম। এটা হচ্ছে কারণ আগে যারা গেছেন তারা চাইনিজ কমিউনিস্ট পার্টির তরফ থেকে গেছেন, এগুলো সব পলিটিক্যাল ট্যুর ছিল, আর এটা ছিল কালচারাল। সম্ভবত আমরা আগামী বছরও এখান থেকে আর একটা গ্রুপ যাবে অন্য একটা প্রদেশে, তাদের কালচারাল এক্সচেঞ্জ গুলো যাতে বেশি করে হয়। এবং এটা আমরা খুব ক্লিয়ারলি বলি যে বাংলাদেশে আমাদের যে একপাক্ষিক একটা দেশের হেজিমনি তৈরি হয়েছে, কালচারাল হেজিমনি, এটাকে ভাঙবার জন্য এই প্রোগ্রামে কি আমরা হচ্ছে জনপ্রিয় ব্লগারদের কথা, অনলাইন ব্লগারদের কথা হচ্ছে, এই প্রোগ্রামে কি পিনাকি ভট্টাচার্য গেছেন? আচ্ছা, আমি দেশে আসার পরে শুনেছি যে পিনাকি ভট্টাচার্য উনিও ওখানে গেছেন, আমার সাথে দেখা হয় নাই। অফকোর্স কাছাকাছি থাকলে ওনাকে আমি হ্যালো বলে আসতাম, কারণ এই নিয়ে আমার কোনো গ্লানি নেই। হ্যাঁ, এখন আমাদের অফকোর্স অনেকগুলো বিভেদ থাকবে, অনেকের কথা ভালো পছন্দ হবে, কারো পছন্দ হবে না, কিন্তু আমার একটা খুব কমন স্ট্যান্ডার্ড, হাসিনার পতনের আগ পর্যন্ত যারা সমস্ত ঝুঁকি নিয়ে এই গ্রাউন্ড ন্যারেটিভ তৈরি করতে পেরেছেন যে হাসিনা ফালানোর মতো শক্তি, তিনি অপরাজেয় নন, আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি। এরপর তো আমরা একই ঘরে 6 ভাই বোন, আমাদের কারো মাছের মাথা পছন্দ, কারো লেজ পছন্দ, কারো মুরগির এক অংশ পছন্দ, তাই বলে কি এর মানে কি আমরা ওই ঘরের মেম্বার না? তো আজকে বিএনপি পলিটিক্স করবে, জামাতের পলিটিক্স করবে, একে অপরের বিরুদ্ধে বলবে, যেমন স্বাভাবিকভাবে যে ব্লগাররা বলি বা বাইরের যারা ইউটিউবার বলি তাদের কথা যখন জামাতের বিরুদ্ধে বলবে তখন জামাত তাদের বিরুদ্ধে রিয়াক্ট করবে, যখন বিএনপির বিরুদ্ধে যাবে তারা রিয়াক্ট করবে। এটা তো অফকোর্স সবার নিজের একটা জায়গা আছে। এই রিয়াকশনটা খুব খারাপ কিছু না, এটা চলতে থাকবে। কিন্তু আমি মনে করি যে এটা আসলে অত বড় কিছু না, এটা একটা জায়গায় পৌঁছলে হয়তো। আর আমাদের যেই ক্যাওটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাওয়া দরকার ছিল আমরা তো যাই নাই, তাহলে জাতি গঠনের সুবিধা হতো। আমরা তো ভেঙে গড়বার যে ব্যাপারটা, আমাদের নেশন বিল্ডিং হয় নাই, এটা হতো। আমি বরং একটুখানি রেসপন্স করতে চাই যে আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে নির্বাচনের সংখ্যা, ইভেন আমরা এখানে বসার আগেও আমিও ছিলাম যে এটা কেন। দেখেন, ব্যাপারটা হলো পলিটিক্যাল পার্টি বা সরকারের কোনো কাজের কারণে এই সংখ্যাটা তৈরি হয় না। আমি এই কারণে বলি, আমি এসেই একদিনের জন্য বাড়ি গিয়েছিলাম, গ্রামে গিয়েছিলাম, চায়ের দোকানে বসে বসে, মানে স্বাভাবিকভাবে দেখলেই তো অনেক, তো তাদের বুঝবার চেষ্টা করেছিলাম। এইটা একটা অনেকে আমরা ভিন্নভাবে ইন্টারপ্রেট করি যে সরকারের যে অ্যাটেম্পট, এই কারণে বুঝে জনগণ বিশ্বাস করেন ইলেকশন হবে, না, ব্যাপারটা এমন না।
সরকারের অ্যাটেম্পটের সাথে সংশ্লিষ্ট না, বরং দেশের অনেকগুলো সিনিয়রি আছে। একদম ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সবজিওয়ালাও এখন বোঝে যে এই যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের মধ্যে আরো গভর্নমেন্ট আছে, সে একমাত্র গভর্নমেন্ট না, সে চাইলেও অনেক কিছু চালাতে পারে না। প্রমাণ দেখেন, এই যে ঘাতক জেনারেলদের যে বিচারের প্রক্রিয়াটা শুরু হলো, তো আমি এবং অবাক হচ্ছি যে ধরেন খুব সিরিয়াস টকশোগুলো গ্রামের চায়ের দোকানে মানুষ লম্বা সময় ধরে দেখছেন, কথা বলছেন, ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। তো আমি বরং আপনাকে কয়েকটা এই বলতে চাই। এক নম্বর হলো ঘাতক জেনারেলদের যে বিচার, এই বিচারটা তো অনেক আগে শুরু হওয়ার কথা ছিল, অনেক চড়াই উতরাই পেরিয়ে ইভেন যেদিন তাদেরকে ট্রাইব্যুনালে, আমরা যদিও ছোট ছোট মাইনর ইস্যুতে বলেছি এসি বাসে আনা কেন হয়েছে, বাট এটা তো হিস্ট্রির অংশ হয়েছে এশিয়ায়, যে ঘাতক জেনারেলরাও যে কোনোদিন তারা আজীবন ইন্ডেমনিটি পেয়ে যাবেন এবং সিভিল কোর্টে তারা যে আসবেন না, এটা হতে পারে না, এবং তাদেরকে আসতে হয়েছে। এটা একটা বিগ অ্যাচিভমেন্ট। আপনি দেখেন, আমি সম্ভবত মাহফুজ আলম যেই সংঘাতটার কথা বলেছে, এই সংঘাতটাকে চূড়ান্ত করবার জন্য অনেকে চেষ্টা করছে। এখন ধরেন যদি ফেব্রুয়ারিতে ইলেকশন না হয়, আমাদের প্রথম জায়গাটা হলো লাভ টাকার লাভ। প্রথমত হলো একমাত্র লাভ আওয়ামী লীগের, কারণ এখন যদি এই ইন্টারিমকে বা এই সরকারটাকে ফেল করানো যায়, আপনি মনে রাখবেন এইটা শুধু কিন্তু ইউনূস সরকারের ফেলিওর না, কারণ তারেক রহমান সাহেব বারবার বলেছেন এই সরকারকে ফেল করতে দেওয়া যাবে না। জামাত ইসলামী থেকে অন্যান্য সকল তাদের সমালোচনাও আছে, কিন্তু এই সরকারের তারাও কিন্তু অংশ। আই রিপিট, তার প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বর্তমান বাংলাদেশপন্থী, তারা এই সরকারের অংশ, অঘোষিত অংশ অথবা ঘোষিত অংশ। এর মানে যদি সে ফেল করে, তারপর ইলেকশনটা কি হবে, একটা সেকেন্ড ফেজে কম মুজিববাদী এরকম একটা সুশীল সমাজকে ধরেন আপনি গভর্নমেন্টে আনা হবে, 1 বছর রাখা হবে, এরপরে আওয়ামী লীগকে সুন্দর করে পুনর্বাসনের মধ্য দিয়ে এরকম একটা ইলেকশনের প্রক্রিয়া আছে এবং চিন্তায় আছে, এইটা মানুষ বুঝছে। আচ্ছা, আপনি এখানে বললেন যে বিচারের কথা বলছেন, যে যারা অপরাধী তাদের বিচারের কথা আপনি বললেন, কিন্তু এখানে আমরা আরো সমালোচনা শুনি, সরকারের ভিতরে সরকারের কথা বলছেন। আমরা এমনও শুনেছি, যেমন জামাতের নেতা তিনি নিজেই বলেছেন যে উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে। আবার আমরা শুনেছি যে উপদেষ্টারাও কেউ কেউ আপনার কোনো পক্ষপাত দুষ্ট আচরণ করছেন। কি জানেন, বাংলাদেশের মানুষ তো এরা দীর্ঘদিন আনন্দে থাকলেও বলে এত আনন্দ কেন, ওটা নিয়ে একটা প্রবলেম আছে। তো ওখানে ওটা ভুল ধরা শুরু করে। তো আর এরা তো ভুল করেই। আমাদের এখানে যারা গিয়েছেন, আপনি দেখেন বেশি কিছু দরকার নাই, কিন্তু ওনারা যখন প্রথম গেলেন এবং এখন কিভাবে আছেন, তাদের জীবনযাপন দেখেন, কথাবার্তা দেখেন, দেখবেন চেঞ্জটা বুঝতে পারবেন। তো এই চেঞ্জটা তো ভাই এমনি এমনি হয় না, তাই না? তাদের জীবনযাপনের যে পরিবর্তনগুলো, ভাই একটা উপদেষ্টা কয় টাকা বেতন পায় বলেন তো আপনি আমারে? কয় টাকা বেতন পায় সে? বেতন ভাতা সুযোগ সুবিধা মিলে 2 লাখ টাকা পায় না। তাহলে তার জীবনযাপনে চেঞ্জ আসে না? কোথা থেকে আসে? টাকা তো আর আসমানি উপায় আসে না। আমরা বুঝি, আমরা এই দেশে বাস করি। তো কাজে এই বিতর্কগুলো উঠতে থাকবে। দেখেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, যে একটি পলিটিক্যাল পার্টি বিএনপি কয়েকজন উপদেষ্টার ব্যাপারে তাদের রিজার্ভেশন জানিয়েছে। নামটা আমাদের বলে নাই কেন এটা বুঝলাম না। এটা আমার কাছে বিএনপির দুর্বলতা মনে হয়। নাম বলা উচিত ছিল। আগের বার তো 3 জনের নাম বলে তারা আন্দোলন করছিল। এখন ওই 3 জন আরো আসতে যুগ হয়ে যায় না। নাহিদ ইসলাম উনি স্পষ্ট বলেছেন, বেশ কয়েকজন মানে আপনার উপদেষ্টা ওনার আন্দোলনের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করছে এটাও বলছেন, এবং নানা রকম অপকর্ম করছেন, এবং তারা এখন সেফ এক্সিট খুঁজতেছেন বলছেন। জামাতও একই কথা বলছে। আবার ধরেন জামাতের মধ্যে আবার এক কাঠি সরে, সে আবার এক ধাপ এগিয়ে যে বলছে যে আমলাতন্ত্রের মধ্যেও মানে দলীয়করণ হয়েছে। কিছুদিন আগে শুনলাম মাহফুজ আলম বলতেছিল যে দায়িত্ব নেওয়ার পর, সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রথম কয়েকদিন তো বিএনপি আর জামাত হামলায় পড়ছে যে কোন জায়গায় কার লোক বসাবে, এবং তারা বসানো হয়ে গেছে। তারপর তারা একটু শান্তি পাইছে। আবার তারপরে আবার এটা চেঞ্জ করছে। তার মানে কি দাঁড়াচ্ছে? সামনে নির্বাচনের কথা মাথায় রাখেন। নির্বাচনটা পরিচালনার সময় দেশে এমন একটা আপনার সরকার থাকবে, এমন একটা প্রশাসন থাকবে যাদের ব্যাপারে সবাই মিলে স্যাটিসফাইড না। যে কথা আমি আগের বারও বললাম, যে দলগুলো ইলেকশন করতে যাচ্ছে তাদের মধ্যে সে করে নাই, কিন্তু পরস্পরকে কিন্তু দায় দিচ্ছে, তাই না? এখন ওই দিন দেখলাম আমার নাকি বলছে যে 80% আমলাই নাকি বিএনপির, আবার বিএনপি বলতেছে 60% আমলাই নাকি জামাতের। যোগ করলে 140%, 100 মধ্যে 140% হলো বিভিন্ন দলের। নির্দলীয়টা কে থাকলো অথবা প্রফেশনালটা কে থাকলো, এটা বুঝতে পারলাম না কিন্তু আমরা। তো এর মধ্যে কিন্তু ইলেকশন হচ্ছে। এগুলো বলে কেন? আমাদের দেশে আগে এগুলো ছিল, বলে কেন? তার মধ্যে যদি জিতে তখন বলে যে এত প্রতিবন্ধকতা সত্ত্বেও তাও আমরা জিতেছি। সেই কারণেই বলছে। হ্যাঁ, এখন কি আপনার মনে হয়? আমার সেই কারণে মনে হয় না। এটা মনে হয় আত্মবিশ্বাসের অভাবের কারণে কথা বলছি, নাকি ঘটনাগুলো আসলে ঘটছে। তারা তাহলে 60 আর 80 কেমন এলে না তো না, নিশ্চয়ই কোন পক্ষ বাড়িয়ে বলছেন। এটা হলো কি মানে
এগুলো হলো আমাদের রাজনৈতিক মানে বাণী এইভাবে আসে। বাট আবার দেখেন উপদেশের দুর্নীতির ব্যাপারটা, অনেক দুর্নীতি কিন্তু আমরা শুনতেছি এখন, বিভিন্ন রকম কাগজপত্র আসতেছে, প্রকাশিত হচ্ছে। বেশি দূর তো যাওয়ার দরকার নাই, যে হ্যাঁ জুলকারনাইয়ের সায়ের যে সমস্ত প্রকাশ করে ওগুলি যোগ করেন, তো দেখবেন যে অত কিছু হয়ে গেছে। কালকে দেখলাম যে আমাদের প্রেস সেক্রেটারি সাহেব উনি নানাভাবে ব্যাখ্যা করতেছেন যে ওনার ভাই কেন যোগ্য ছিলেন ওখানকার এই প্রশাসন, নারায়ণগঞ্জের প্রশাসক হওয়ার জন্য। ওনার ভাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, ওনার ভাই অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করেছেন। তো ফার্স্ট ক্লাস ফার্স্ট অনেকে হয়, পিএইচডি অনেকেই করে, কিন্তু উনি ব্যাখ্যাগুলি দিচ্ছেন। তারপরে আমি ভাবলাম এই ব্যাখ্যাগুলি দেওয়ার পর আমাদের একজন ভদ্রলোক, এত বড় একজন উচ্চপদস্থ কর্মকর্তা, উনি এত সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন, মানুষ কেন বিশ্বাস করে না? মানুষ কি বিশ্বাস করতেছে না তোরে ভাই? এগুলি এখন হয়। উনি বলছেন আমি কারো কাছে আপনি কি করে নিশ্চিত হলেন যে মানুষ বিশ্বাস করছে? আমি তো মানুষ। আপনি মানে আপনিই তো সব মানুষ না। বলে আমি মানুষ না, বিশ্বাস করি না। জনগণ যদি আমরা চিন্তা করি, আমি আরো 4-5 জন সেবা করতে, তারা হাসে। আচ্ছা, তারা হাসে, তারা হাসাহাসি করে যে এটা কি ভাই। তো এখন এগুলো তো হচ্ছে। আজকে আবার দেখলাম মাহফুজ আলম সাহেব বলতেছেন এই ডিআরইউতে যে কিছু কিছু সাংবাদিক বুদ্ধিজীবী এরা টেলিভিশনের টকশোতে যায় নিয়ে ডক্টর ইউনূসের সম্বন্ধে বড় বড় কথা বলে। তো এটা প্রথম শুনলাম যে ডক্টর ইউনূস সম্বন্ধে কথা বলা যাবে না। বড় বড় আর ছোট ছোট কথা কোনটা এটা বুঝি না, পার্থক্য আর বুঝতে পারি নাই। ওনার কাছ থেকে ক্লাস নিতে হবে যে কোনটা বড় কথা কোনটা ছোট কথা। কিন্তু ডক্টর ইউনূসকে কার বিরুদ্ধে কথা বলা যাবে না বলেন তো আপনি আমাকে? গণতান্ত্রিক সমাজ আমি প্রতিষ্ঠা করতে চাই, আমি কথা বলতে পারবো না কেন? কথা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। আমার মনে হয় মাহফুজ আলম এখানে বলেছিল যে তারা গত 15 বছর কোথায় ছিল বা কি বলেছিল। উনি কোথায় ছিল? আমাদের যে জ্ঞানীতে আসছে গত 15 বছর উনি কোথায় ছিল এটা বলুক না আগে। 15 বছর তার, সে তো অন্তত কথা বলতো না, সে তো সাংবাদিকতা করেনি, সাংবাদিকদের কথা বলে নাই। আমি তো কথা বলছি। আমি আপনি গত 15 বছরের কয়টা ভিডিও চান যে আমি কথা বলছি? সরকারের বিরুদ্ধে কথা বলছি, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি। আমি তো কথা বলবো না কেন? সেক্ষেত্রে ওনার হোমওয়ার্ক ঠিক মতো হয় নাই। হোমওয়ার্ক করতে, আর হোমওয়ার্ক করতে হবে নাকি? ওকে, ঠিক আছে, আমরা সে বিষয়ে কথা বলবো। কিন্তু যে সমালোচনাগুলো এখন অনেকে করছেন, আমার মনে হয় যে সে এই লাইনটুকু জোট করা উচিত কিনা, যে অ্যাটলিস্ট তারা যে নির্ভয়ে কথাগুলো বলতে পারছেন সেটুকু অন্তত মনে হয় সেই ক্রেডিটটুকু দেওয়া উচিত কিনা। শুনেন, আমি একটা কথা বলি যে আপনি যখনই কোনো কিছু একটা করবেন, প্লিজ হাসিনার আমলের সঙ্গে তুলনা করবেন না। কারণ হাসিনার আমল হলো অতুলনীয় একটা ব্যাপার। ওটার সঙ্গে যে যাই করবে ওটা হচ্ছে বেটার হবে। তো ওটার সঙ্গে তুলনা করতে যান কেন? আমার কথা হলো আপনি তুলনা করবেন যে আপনার কি করা উচিত, সেই জায়গায় যেতে আপনার কতটুকু গ্যাপ আছে আপনি এটা নিয়ে আলাপ করেন। এটা হওয়া উচিত। আপনি ওটার সঙ্গে তুলনা কেন? ওর সঙ্গে তুলনা করলে তো যে কেউ করবে ভালো। একটা শিশু যদি বলে যে আমি হাসিনা আমল চেয়ে ভালো করছি, ওটাই ঠিক। কিন্তু আবার সমালোচকরা অনেক সময় কিন্তু এটাই করে, হাসিনার সাথে তুলনা করে যে হাসিনার মতোই হচ্ছে, এই ধরনের কথাও আমরা। এটা বলে কেমন? ওটা তুলনা হয় অন্যভাবে, যে নেগেটিভ অর্থে। কিন্তু আপনি যখন পজিটিভ কিছু বলতে চাইবেন যে আমি বেটার করতেছি, আপনি প্লিজ ওই পার্টটুকু বাদ রেখে আলাপ করেন। ওর চেয়ে বেটার যে কেউ করতে পারে। ওটা কোনো আর আমলে ছিল না, ওটা কোনো লাভ আছে? আচ্ছা, আমরা আবারও একটু আসি, ঐক্য নিয়েই কথা বলি। আজকে দেখলাম স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ঐক্য নষ্ট হলে ফ্যাসিবাদ ফিরবে। ঐক্য তো নষ্ট হয়েছেই, যে আওয়ামী লীগের কথা আমরা বলছি যে তাদের দোসররা যে ক্ষতি করে গেছে, এখন সেই দলের নেতাকর্মীকেই আবার দেখছি পুনর্বাসনের দিকেও তারা অনেক দল নিচ্ছে। তো আমি ববি হাজেজ আপনার মন্তব্য শুনতে চাই যে আসলে কি ফ্যাসিবাদ ফেরার পথ তৈরি হচ্ছে কিনা? আমার কাছে মনে হয় না। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি শুরুতে একটা কথা বলি যে রাজনৈতিক ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্য কিছু জায়গায় যেমন অত্যন্ত প্রয়োজন, আবার অনেক জায়গায় কখনোই হবে না, এটা হওয়ার কথা না। গত বছর বা ইভেন গত অনেক বছর যখন আমরা অনেকে ঐক্যবদ্ধভাবে আমরা সেটা ফ্যাসিবাদ বিরোধী বা স্বৈরাচারী বিরোধী আন্দোলনে লিপ্ত ছিলাম, তখন কিন্তু আমরা স্পেসিফিক একটা টার্গেটেড গোলে আমরা সবাই এক ছিলাম। আমাদের ঐক্যটা ছিল যে গণতন্ত্র হরণ হয়েছে, এই হাসিনার সরকারি ফ্যাসিবাদ সরকার করেছে, এই সরকারকে নামাতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার একবার হয়ে গেলে তারপর আসলে গণতন্ত্র বেস্ট কিভাবে সার্ভড হতে পারে, এটা বিভিন্ন দলের বিভিন্ন ধরনের চিন্তা। অনেকে তো এটাও চিন্তা ছিল যে ফ্যাসিবাদ নামাবো কিন্তু গণতন্ত্র চাই না। অনেকের এই ধরনের, মানে আপনি একটা যদি ইসলামিস্ট দলের কথা বলেন বা কমিউনিস্ট পার্টির কথা বলেন, আইডিওলজিক্যালি তারা গণতন্ত্র চায় না। হ্যাঁ, এখন যদিও জামাত অনেক বলে গণতন্ত্রের কথা, সেটা ভিন্ন কথা। সো তাহলে সবার স্ট্যান্স ভিন্ন। সো সবার ঐক্যটা ছিল ওই স্বৈরাচারীর পতন,
আজকে যদি আমরা আসি যে স্বৈরাচার আবার মাথা চারা দিয়ে দাঁড়াতে যদি যায়, আমি মনে করি যে সেই জায়গায় আমরা এখন ঐক্যবদ্ধ আছি, কিন্তু বাকিটা সবকিছুতে আমাদের ঐক্য থাকবে এটা চিন্তা করাটা অবাস্তবিক। তাহলে তো সবাই একটা রাজনৈতিক দলই হতাম, আর একটা রাজনৈতিক দলের ভিতরে আপনি ঐক্য কোথায় খুঁজে পেলেন? যখন হাসিনার আমলেও, যখন আওয়ামী লীগ পুরোটা হাসিনা আবদ্ধ আওয়ামী লীগ ছিল, মানে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলও ছিল না, হাসিনার পার্সোনাল আর্মি ছিল। এই হাসিনার পার্সোনাল আর্মির ভিতরে তো এলাকা এলাকায় মারামারি হতো না হাসিনা আর্মির ভিতরে। এখন আপনি দেখেন অনেক, এই যে গতকাল না গত পরশু দেখলাম যে আমাদের তরুণদের দল যে এনসিপি, তাদের পদ পদবি নিয়ে পুরো মারামারি ভিডিও ভাইরাল হয়ে গেছে। তো মানে নিজের দলের ভিতরে ভাই আমরা অনেক সময় রাখতে পারি না। এন্ড ফেয়ার এনাফ, রাজনীতি জিনিসটাই এরকম যে ইউ আর কম্পিটিং ফর পিপলস লাভ, যেটা ট্যান্টামাউন্ট টু, মানে যেটা আসলে প্রক্রিয়াগতভাবে ক্ষমতা, যার জন্য যে ক্ষমতা আমরা আমাদের দেশে আবার আমাদের একটা আমাদের প্র্যাকটিস আছে, হ্যাবিট আছে যে আমরা সরকার পরিচালনা বা সেবা এগুলো বলি না, আমরা বলি ক্ষমতা। সবাই ক্ষমতায় আসতে চায়, আসলে ক্ষমতাটা ওইভাবে হওয়ার কথা না। বাট ক্ষমতার লড়াই যদি হয় তাহলে লোয়েস্ট কমন ডিনোমিনেটর তো ভাই সবচেয়ে বেশি লড়াই ওখানে হবে। সো রাজনৈতিক দলগুলো সবকিছু তো ঐক্য থাকবে এটা হইতে পারে না, কিন্তু তারপরও সবকিছুতে কি কোনো কিছুতেই ঐক্য থাকার কথা না, তারপরও আমরা ঐক্যমত কমিশনে দেখেছি বেশিরভাগ ইস্যুতে রাজনৈতিক দলগুলো ঐক্যে আসতে সক্ষম হয়েছে। তো আমরা একটা আনপ্রেসিডেন্টেড সময়ের ভিতর দিয়ে যাচ্ছি যেখানে আর কি আসলে রাজনৈতিক ঐক্য অনেক বড়। ঠিক আছে, আপনি বলছেন যে হ্যাঁ সব জায়গায় ঐক্য থাকবে, কিন্তু একটা জায়গায় তো ঐক্য থাকবে, যে জায়গাটা ঐক্য নতুন বাংলাদেশ গড়ার জন্য, যেটা বলছেন অনেকেই যে ফ্যাসিজমকে আবার আসতে দেওয়া হবে না। কিন্তু এখানে আমি বলি, মুখে আমরা শুনছি যে ফ্যাসিজম যেন না ফিরে, আওয়ামী লীগ রাজনীতি করতে দেব না, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিজের দলে ফেরানো হচ্ছে, তাদের ভোটারদেরকে নিজেদের কাছে নেওয়া হচ্ছে, এটা তো দ্বিচারিতা আমার কাছে মনে হয়। আমি চাই আওয়ামী লীগের প্রত্যেকটা ভোটার, আমি চাই সব ভোটার, জামাতের ভোটার আমি চাই, এনসিপির ভোটার আমি চাই, অন্য কোন দলের ভোটার আমি চাই। আমি রাজনীতি করি ভোটারের জন্য। তাদের নেতাকর্মীদেরকেও আপনারা পাশে নেবেন, নেতাকর্মীর কথা বলিনি, এক বাই 81। আমি নেতাকর্মীর কথা উল্লেখ করেছিলাম। ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি ভোটারের জন্য কাজ করি ভাই। সেই ভোটারের আগে কোন দল পছন্দ করতে, এখন কোন দল পছন্দ করে আমার আসে যায় না ভাই। আমি যখনই বাংলাদেশের জন্য কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এখন ঠিক আছে আমি সরকারি কোনো পজিশনে যাইনি, সো আমি আসলে ওপেনলি প্রতিজ্ঞা করিনি, বাট রাজনীতিতে আসছি মানে নিজের কাছে একটা প্রতিজ্ঞা করে আসছি ভাই, যে এই দেশ, এই মাটি, এই জনগণের জন্য কাজ করব। তো এই জনগণের জন্য যখন কাজ করবো তখন ভেদাভেদ করবো না ভাই, যে আপনি হিন্দু আপনার জন্য করবো, আপনি মুসলমান আপনার জন্য করবো না, আপনি খ্রিস্টান আপনার জন্য করবো, আপনি বৌদ্ধ আপনার জন্য করবো না, বা আপনি এই পার্টি আগে পছন্দ করতেন করবো, আপনি এই পার্টি এখন পছন্দ করেন আপনি জন্য করবো না। আমি 18 কোটির জন্য করবো, এটা হলো প্রথমত। আর দ্বিতীয়ত হলো কারোর কোনো পার্টি করা বা পছন্দ করা কোনোভাবে অপরাধ হতে পারে না। যে অপরাধ করেছে, যেটা আমরা দেখেছি আওয়ামী লীগের বিশাল অঙ্কে, ইফ নট মোস্ট, মানে সব এটা কখনোই বলা যাবে না, বাট মোস্ট নেতৃত্বে যারা ছিলেন তারা দেশের বিরুদ্ধে বিশাল বিশাল অপরাধ করেছেন। আচ্ছা, তাদেরকে যদি কেউ নিতে চায় সেটা অবভিয়াসলি কোনোভাবে আমরা সুন্দর চোখে বা ভালো চোখে দেখবো না, বাট নেয়ার সুযোগটা কেন পাবে? কারণ আইনি প্রক্রিয়া তো তাদের আসার কথা। কারা কতটুকু অন্যায় করেছে সেটা কিভাবে নির্ধারিত হবে সেই বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, আইনের দায়িত্ব। অন্তর্বর্তীকালীন সরকার এত বড় বড় ডাক দিচ্ছে, এত বড় বড় কথা বলছে, আজ পর্যন্ত যেমন মনে করেন আমি আওয়ামী লীগের কথা একটু সরে আসি, আরেকটু একদম দুধভাত একটা দলে আসি, বাংলাদেশ জাতীয় পার্টি 14 মাস হয়ে গেছে। জাতীয় পার্টি আমরা মানে সবাই জানে ভাই জাতীয় পার্টি কত অতপ্রুতভাবে আওয়ামী ফ্যাসিবাদের সাথে সংযুক্ত ছিল। জাতীয় পার্টি মিনিমাম হলো 2018 সালে কত ভোট ডাকাতি করেছে। জাতীয় পার্টি আর কি আপনার অর্থনৈতিক লুটতরাজ করেছে। এরপরও গত 14 মাসে জাতীয় পার্টির একটা বড় নেতার বিরুদ্ধে সরকার কোনো মামলা করে নাই, কোনো মামলা দায়ের করে নাই। ভুলে যান ভাই যে আওয়ামী লীগের এগেইনস্টে যেগুলো মামলা করেছে এগুলো আসলে সত্যিকারের বিচারিক প্রক্রিয়ায় গেলে প্রত্যেকটা মামলা বাতিল হয়ে যাবে। যে অ্যাকচুয়াল ভাই লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গেছে, তার নামে দিয়েছে 10টা খুনের মামলা, যে 10টা খুনের সাথে সে জড়িত ছিল না। সো এখন সে হয়তো ফাঁসির জায়গায় মানে কাঠগড়ায় তার দাঁড়ানোর কথা, কিন্তু মামলাগুলো এমন ভাবে দেওয়া হয়েছে সে সুন্দর সত্যিকার যদি যখন মামলার বিচার হতে যাবে কোর্টের কোনো উপায় থাকবে না এই মামলা খালাস করে দেওয়া ছাড়া, এইভাবে করে মামলা করা হয়েছে। সো বাদ দেন ভাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা। বাট জাতীয় পার্টি, এই দুধভাত পার্টি, এটারও কাউকে বিচারের আওতায় আনা হয় নাই, বিচারের আওতায় আনা হয় নাই। এরা বড় বড় ডাক দিয়ে যাচ্ছে, তার জন্য একটা পয়েন্টের পর যে একটা ডাক এসে এই পার্টিকেও নিষিদ্ধ করো, এই পার্টিকে নিষিদ্ধ করার ডাক তো প্রথমে আসে নাই ভাই। সো এই জায়গাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী, আইন ব্যবস্থা এবং সরকার, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের ভুল দোষ এইগুলো একটা দুটা না ভাই, সব জায়গায় তারা কি বলেছিল, তারা বিচার করবে, তারা জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেবে এবং ফাইনালি তারা নির্বাচন দেবে।
তারা জুলাই যোদ্ধাদের সুরক্ষা আজ পর্যন্ত এখনো দেখেন চিকিৎসার অভাবে বসে আছেন, তারা বিচার প্রক্রিয়া কোনো কিছু ঠিকভাবে করতে পারে নাই। অ্যাটলিস্ট নির্বাচনটা যদি ঠিকভাবে দিতে পারে আমরা ইনশিওর করবো, আমরা যারা এতদিন আন্দোলন করেছিলাম আমরা আসবো আপনার কাছে। ওসমান হাদি, আমি আপনার কাছে শুনতে চাই, উপদেষ্টাদের নিয়ে কথা হচ্ছিল যে উপদেষ্টাদের মধ্যেও একরকম বিভেদ আছে, সুপ্ত বিভেদ আছে বলে বোঝা যায়, শোনা যায়, এমনও শোনা যায় কোন এক উপদেষ্টা আরেক উপদেষ্টা সচিবকে ফোন করে বলেছেন তার ফাইল যেন তার উপদেষ্টার কাছে না যায়। তো এইগুলো আসলে ভয়াবহ তথ্য যেগুলো আমরা পাই। আমি একটু শুনতে চাই যে এরকম একটা অবস্থায় যখন উপদেষ্টারা সবাই এক হয়ে সহযোগিতা করবে, প্রশাসনের দায়িত্ব আছে, নির্বাচন কমিশনের তো আসলে তো এক ধরনের ওয়ার্কিং রিলেশনশিপ তো সরকারের সাথে থাকবে নির্বাচনকালীন সময়ও, তাহলে এরকম একটা ঐতিহাসিক নির্বাচন কিভাবে আমরা প্রত্যাশা করতে পারি আমি আপনার কাছে শুনতে চাই। এবং মানে ধরেন এই পর্যায়ে মানে উপদেষ্টাদের মধ্যে তো আমরা বুঝি যতটুকুন বাইরে থেকে যে একটা চাঙ্কের যে এই চাঙ্ক হলো বিএনপি লবি মেনটেন করে, এই চাঙ্ক এনসিপি লবি মেনটেন করে, হয়তো এই চাঙ্ক জামাত লবি মেনটেন করে। এখন ব্যাপার হলো ধরেন যে কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে, এটা অন্যায় না, কিন্তু বাংলাদেশে তো প্রফেশনালিজম গ্রো করে নাই। যে আমি ধরেন আমার অ্যাক্টিভিজম আছে, এখানে আমার অ্যাক্টিভিজমের একটা পার্ট আছে, বাট আমি যখন ইউনিভার্সিটিতে পড়াই তখন মানে আমি এই আমার অ্যাক্টিভিজম ওইখানে আমাকে আলোড়িত করে কিনা, আমি একাডেমিকলি কতটুকু অনেস্ট, এই যে প্রফেশন আমাদের গ্রো করে নাই। এখন দেখেন আমি বরং একটু এখান থেকে যোগ করতে চাই যে এই যে সামনে তো নির্বাচন হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, এখন বিএনপিও কিন্তু অন্তত 3 জন উপদেষ্টার একদম নাম করে লম্বা, আপনি দেখেছেন ইশরাক ভাইয়ের নেতৃত্বে আন্দোলন হয়েছে, ইভেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের ব্যাপারেও বলা হয়েছে। তো এবং এই যে 3 জন ছাত্র উপদেষ্টা ছিল, ধরেন আমি এটাকে যদি স্যাম্পল সাইজ হিসেবে ধরি যে, এবং বিএনপির অনেকেই বলেছে তাদের বড় বড় দুর্নীতি আছে, আমরা যদি ধরি নেই সবকিছু। এখন এই যে দেখেন পলিটিক্সটা কি জায়গাটা এসে ঠেকেছে, বিএনপি বলেছে অন্তত এই 3 জন উপদেষ্টা অনেক করাপ্টেড হয়েছে এবং তাদের প্রমাণ তাদের কাছে আছে। এখন যদি আমরা দেখি সামনে এনসিপি বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে অথবা একটা বোঝাপড়ার পর ইলেকশন করছে, তাহলে বিএনপি কি আগে মিথ্যা বলেছে? মানে বিএনপি যদি সত্য বলে তাহলে তো তাকে এক্সপোজ করতে হবে, নাম্বার 1। মানে যদি এনসিপি জামাতের সাথে যায় তাহলে আমি ডিজিএফআই এর কাছে, বিএনপির কাছে যত আমলনামা আছে এই ট্রাপ সেই ট্রাপ সব ওপেন করে দিব। আর যদি আমার সাথে এসে ইলেকশন করো, কিছু এমপিও দিব, মন্ত্রী দিতে পারি, এখন পর্যন্ত শিওর না, তাহলে আর দিব না। তাহলে বিএনপির কোনটা সত্য? বিএনপি ওই যে 3 বার বলেছিল উপদেষ্টাদের ব্যাপারে, ওটা সত্য নাকি তাদেরকে এই চাপ দেওয়ার জন্য বলেছিল? আসেন উল্টো এনসিপির তরফে নাহিদ ইসলাম বলেছেন বেশ কিছু উপদেষ্টাদের ব্যাপারে, যারা এটা আরো ভয়াবহ অভিযোগ যে জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে, করাপশন টরাপশন না, সরাসরি গাদ্দারি করছে এমন নাম তারা জানেন এবং তারা সময় মতো নাম বলে দিবেন। আমি সর্বপ্রথম অন্তত 10 বার বিভিন্ন মিডিয়ায় বলেছি, প্রেস কনফারেন্সে বলেছি, নাহিদ ইসলাম শুধু এনসিপির নেতা না, এই জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থানেরও একজন বড় যোদ্ধা। সুতরাং তার পার্টিকে উইন করানোর জন্য বা তার পার্টির কোনো অ্যাডভান্টেজ নেওয়ার জন্য তিনি যদি এই কথাটা বলে থাকেন, এটা চরম অনৈতিক হবে। তিনি যেহেতু বলেছেন আমরা মিন করি, তিনি এত হালকা একটা কথা বলে ফেলবেন না একটা পার্টির প্রধান হিসেবে। দ্যাট মিনস তার কাছে অফকোর্স কনক্রিট তথ্য আছে যে কারা কারা গাদ্দারি করেছে। তার উপরে ঐতিহাসিক নৈতিক দায় হলো তাদের নাম বলে দেয়া। আমরা তো পলাশির 250 বছরের পর এখন মির্জাফর কে ছিল তারে নিয়ে বই পুস্তক আমরা জুলাই গণ অভ্যুত্থানে পড়তে চাই না, আমরা এখনই জানতে চাই কারা আমাদেরকে গাদ্দারি করলো। তাহলে এই যে নাহিদ ইসলাম বললেন, এরপর নাহিদ ইসলামকে এখন পর্যন্ত বলেছেন সেফ এক্সিট, এর মানে কি? তাহলে আপনারা আমাদেরকে যদি এভাবে হেল্প করেন তাহলে বলবো না, আর যদি না বলেন তাহলে নাম বলে দিব। মানে সবাইকে এই পলিটিক্সটাই করতেছে। তাহলে নাহিদ ইসলামও এখন পর্যন্ত নাম ডিসক্লোজ করে নাই, বিএনপিও যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বলেছে সেগুলোও কিন্তু সামনে আনে নাই, হয়তো তাদের সাথে গেলে আর সামনে আনবেও না। একইভাবে জামাতের ক্ষেত্রেও হবে, জামাত বলছেন যে হয়তো কিছু উপদেষ্টাদের কণ্ঠ ভয়েস রেকর্ড পর্যন্ত তাদের কাছে আছে। প্রথম কথা হইলো এইটা তো জামাতের কাছে থাকার কথা না, বলেছে তাহলে এইটা তো জামাতের কাছে থাকার কথা না, এটা এজেন্সির কাছে থাকার কথা। তাহলে অফকোর্স জামাতের কাছে সরবরাহ করেছে কোন এজেন্সি, এর মানে এই উপদেষ্টাদের সবকিছু কোনো না কোনো এজেন্সির কাছে আছে, এগুলো ওপেন হবে। এর মানে কি আমাদের যার যা আছে এটা আমরা সামনে পলিটিক্যাল টুল হিসেবে বার্গেইন করে সামনে কতটুকু অ্যাডভান্টেজ পাবো এটা তাহলে আমাদের ব্যাপার হলো। এবং ভাই যেটা বললেন দেখেন এইটা ভাইয়ের অনেস্টি একটা, সেটা হলো উনি এটা ক্লিয়ার করেছেন যে না আমি ভোট চাই সবার, এবং এটা ভোটের রাজনীতিতে এইটাই দেখেন। আমরা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে বলি এইটা হলো না আমাদের আইডিওলজির জায়গা, যে আমরা দর্শনগতভাবে সবাই এই ফ্যাসিবাদের বিপক্ষে, কিন্তু যখনই আমরা এই যোদ্ধারা ইলেকশন করবে তখন কিন্তু তাকে পছন্দ করেন অপছন্দ করেন তাকে ভোটের রাজনীতিটা করতে হচ্ছে, এবং ভোটের রাজনীতিতে সবার ভোট তাকে লাগবে। মুশকিলটা হয়ে গেল
আমাদের যেটা একটা কালেকটিভ ফেলিওর যদি আপনি বলেন, বাংলাদেশের যেটা সবচেয়ে ক্ষতি হয়েছে ঠিক জুলাই গণ অভ্যুত্থানের পরে এই ফ্যাসিস্ট রেজিম বা পার্টির সাথে আমরা জাতিগতভাবে কিভাবে রিয়েক্ট করব, এইটার একটা ন্যাশনাল কনসেনসাস হওয়া দরকার ছিল। বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সবাই মিলে বসে যে না ভাই আমরা আমাদের ভোটের রাজনীতির কারণে একে স্পিচ দেবো না। আমি তো বরং অন্য একটা জিনিস দেখি যেটা অনেকে চিন্তাই করে না। ধরেন আমি ধরে নিচ্ছি, মানে আমি মানে শিওর না, বিএনপি মানে সরকারে আসলো, ওকে, এবং ধরে নিলাম জামাত ইসলামী অপোজিশন হলো। এখন ধরেন এইখানে তো একটা চ্যালেঞ্জ আছে যেটা সামনে আওয়ামী লীগের ভোট ব্যাংকে ভীষণভাবে আলোড়িত করবে। কিরকম? ধরেন বিএনপি স্বাভাবিকভাবেই একটা গণমুখী দল এবং সে অনেক ভুলভ্রান্তি হতেই থাকবে ক্ষমতায় আসার পরে, খুব কমন। আবার উল্টো দিকে জামাত যেহেতু অত গণমুখী দল না, সে একটা ক্যাডার বেস পার্টি, সুতরাং সে একটু বেশি অর্গানাইজড। তো তার বিএনপির মতো গণমুখী দল যে অনেকগুলো ভুল করবে এটা খুব স্বাভাবিক। সেখানে জামাত ইসলামী আবার একটা ক্যাডার বেস পার্টি যে আবার গুছিয়ে পলিটিক্সটা করবে এবং তার ভুলগুলোকে ক্যাশ করবে। বাংলাদেশের মুশকিল হলো যে কয়বার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে কোনো গভর্নমেন্ট রিপিট করে না দ্বিতীয়বার। তাহলে ধরেন জামাত ইসলামী যদি অপোজিশন হয় তাহলে বিএনপিও ভুল করবে স্বাভাবিক। এর মানে পরের ফেজে ক্ষমতায় কে, যদি একটা স্বাভাবিক সমীকরণ করি, এর মানে এটা কিন্তু আমি নিশ্চিতভাবে বলছি না, তাহলে জামাত। এখন বিএনপির ক্ষেত্রে জামাতের মতো দল যারা বেশি মানে ক্যাডার বেসড এন্ড অর্গানাইজড, তার থেকে আওয়ামী লীগ তার অপোনেন্ট হিসেবে বিএনপির পলিটিক্সের জন্য ভালো। মানে কারণ আওয়ামী লীগ তো ঐক্যবাজি করবে মানে গণমুখী দল হিসেবে, সুতরাং তার থেকে মানে আপনার দুটো শত্রুর মধ্যে কাকে বাঁচবেন, যে একটু অর্গানাইজড সে নাকি বরং যে আরো অনেক ব্লান্ডার করবে আপনি ক্যাশ করতে পারবেন। তো এই হিসেব নিকেশগুলো আছে। আমি বরং আপনাকে একটা কথা বলি যে ব্যাপারে আমাদের সব থেকে বেশি সতর্ক থাকা দরকার, সম্ভবত আগামী নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেখ হাসিনার রায়টা হয়ে যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং এই রায়টা হওয়ার আগে পরে বাংলাদেশে নিশ্চয়ই অনেক বড় কাজ করবার চেষ্টা করা হবে, কানেক্ট করার জায়গা যেসব জেনারেলদের বিচারের মুখোমুখি করা হচ্ছে তাদের একটা গ্রুপ থেকে। এরপরে আপনি দেখবেন এয়ারপোর্টে আগুন, এটা এত সহজ ব্যাপার না, বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ এবং কোন সময় আগুন লেগেছে, যেখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এত বেশি ম্যাটেরিয়াল আছে এবং অস্ত্র ধরা পড়লো আজকে। তো এই সবগুলোকে যদি আপনি কানেক্ট করেন, এরা মিলে চাইবে নির্বাচনটাকে বানচাল করবার জন্য। আওয়ামী লীগ আমার ধারণা তারা চেষ্টা করবে, কারণ মানে তারা অবশ্যই যদি সরকার খুব স্মুথলি চলে, ভালোভাবে চলে, তাহলে তাদের তো ফিরে আসাটা বিলম্বিত হবে, তাই না? তো তারা মনে করবে যদি খুব বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় তাহলে তো আওয়ামী লীগ বলতে পারবে দেখেন এরা পারতেছে না, আমরা ভালো চালাতাম, এই ধরনের বলার একটা সুযোগ কিন্তু মানুষের মধ্যে তৈরি হবে। আর এই অস্ত্র উদ্ধার, আগুন ধরা, এটার সঙ্গে যদি আপনি আওয়ামী লীগকে জড়ান, মানে আইডিয়া করে, আপনি কোনো প্রমাণ তো পান নাই, কারণ আইডিয়া করে জড়াবেন, তখন কি হবে জানেন? তখন যেটা হয়, এটা আগের গভর্নমেন্ট আমলে হতো, তখন যেটা হয় সেটা হলো আপনার ওই প্রকৃত আসামি আর ধরা পড়ে না। তখন কিন্তু আপনি একটা লাইন ধরে দিলেন যে তুমি ওই লাইনে খোঁজো। এখন তাহলে যারা নাকি আসলে এই ধরনের কিছু কাজ করতে চায়, ধরেন যে দেশে আওয়ামী লীগ নাই সে দেশে তো আগুন ধরে তো, সে দেশে অস্ত্র উদ্ধার হয়। তো এখন এগুলি কারা করে? কেউ না কেউ তো করে। সেই ধরনের যারা করে তারা কিন্তু এক ধরনের স্পেস পেয়ে যায় যে আমি করি, দোষটা চলে যাবে আওয়ামী লীগের দিকে। এটা কিন্তু আগের আমলে হইতো, আওয়ামী লীগ আমলে কিন্তু হয়েছে। এই যে কিছু একটা মেসেজ দেওয়া সালে কাকাঠি জ্বালাইলে বলতো কি আগুন সন্ত্রাস, এবং কে করছে? জামাত বিএনপি করছে, এটা কিন্তু ওরা ধারাভাবে বলতো। তখন কি হয়েছে? এই জন্য দেখা গেছে যে ওই পঙ্কজ দেবরাজের গাড়ি পুড়ছে, দোষ হয়েছে আগুন সন্ত্রাসের। তো এগুলো ঠিক না, আগে ভাগে বলে দেওয়াটা আমি মনে করি ঠিক না। প্রপারলি হোক, তদন্তটা ঠিকঠাক মতো হোক, হইলে বোঝা যাবে কে হয়েছে। নির্বাচন বানচাল করলে আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের বেনিফিট কি হবে যদি তারা করতে পারে, এবং নির্বাচন বানচাল করলে কি আওয়ামী লীগ ফিরে আসতে পারবে বলে মনে হয়? এই দেশে যত কিছু ঘটবে সেটার সঙ্গে সাধারণ মানুষকে তারা বোঝানোর চেষ্টা করবে যে এরা পারতেছে না। যদি ভূমিকম্প হয় তাও বলবে আমাদের আমলে ভূমিকম্প কম হয়েছে। এটা হলো বাংলাদেশের মানুষ, এবং এটা মানুষ বিশ্বাস করে, কিন্তু অদ্ভুত মানুষ বিশ্বাস করে এগুলো। আমি দেখছি তো, এক সময় আমার খেয়াল আছে, এক সময় এই নতুন সরকার দায়িত্বে আসলো, তখন বেশ ঝড় তুফান হচ্ছিল, নাম হয়ে গেল তুফানি বেগম, তুফানি বলছে এগুলো, উনি আসছে আল্লাহর গজব পড়ছে, মানুষ এগুলো বলে তো। ঠিক আছে, আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। ববি হাজাজ, আপনার কাছে শুনতে চাইছি যে আরপিও 20 অনুচ্ছেদ সংশোধনের যে বিষয়টি, সেখানে বিএনপি আপত্তি জানিয়েছে এবং বিএনপি বলছে যে এটি করলে আসলে গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ। আপনার দল থেকে আপনারা কি মনে করেন? জি, আমরা খুবই নেতিবাচকভাবে দেখি। আমরা ইতিমধ্যে অফিশিয়ালি নির্বাচন কমিশনকে এটা চিঠি দিয়ে জানিয়েছি। দেখেন, নির্বাচন কমিশন এই আরপিওর এই সংশোধনীটা যখন ফার্স্ট উত্থাপন করে আজ থেকে বেশ কয়েক মাস আগে, তখন আমরা নির্বাচন কমিশনের সাথে অফিসিয়ালি যে বসে, আমার পার্টি এনডিএম এর পক্ষ থেকে আমরা অফিসিয়ালি যে বসি এবং চিফ ইলেকশন কমিশনের সাথে আমরা আলোচনা করি, ওনাদেরকে আমরা জানাই, এবং চিফ ইলেকশন কমিশনার তখন আমাদেরকে আশ্বস্ত করেন যে এটার ফাইনাল মুভ সব রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে হবে না।
যদিও তারা এটা এটা আলোচনা তারা শুরু করে দিয়েছিলেন রাজনৈতিক দলের সাথে না, মানে সরকারকে জানিয়েছিলেন। সো তারপর আমরা আপনার সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সাথে বসি এই টপিকটা নিয়েই, এবং তারাও আমাদেরকে আশ্বস্ত করেন যে তারা সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে এটা বাস্তবায়ন করবেন না। তারপর হঠাৎ করে 3 দিন আগে দেখলাম তারা এটা বাস্তবায়ন করে দিলেন। প্রথমত বড়ভাবে নেতিবাচকভাবে দেখি যে তারা আলোচনা না করে এটা করেছেন। এটা কেন করেছেন, মানে ফার্স্ট এন্ড ফরমোস্ট এটার যুক্তিটা কি? গণতন্ত্র উদ্ধার হবে কি হবে, যুক্তিটা কি? আচ্ছা কোনো যুক্তি নেই। আচ্ছা তাহলে তুমি সবার সাথে আলোচনা করেছো, করো নাই। প্লাস তুমি এত লেট ইন দ্য ডে রুলস অফ দ্য গেম চেঞ্জ করতে পারো না। নির্বাচন একটা কম্পিটিশন, এই কম্পিটিশনে সবাই তৈরি নিয়ে আসবে। এখন মনে করেন আপনি ফুটবল খেলতে যাচ্ছেন, আপনাকে আগে থেকে বলা ছিল খালি পায়ে খেলা, আপনি যে পৌঁছালেন এক টিমের হাতে জুতা আছে, আপনি বললেন এখন জুতা পরে খেলতে হবে, আপনার কাছে তো ভাই জুতা নাই, আপনি একটা ডিসঅ্যাডভান্টেজে পড়ে গেলেন। আপনাকে যদি প্রথম থেকে জানানো হতো এইভাবে, তাহলে হয়তো আপনি একভাবে প্রিপেয়ার করতে পারতেন। হারেন জিতেন ভিন্ন বিষয়, সব রুলই কাউকে না কাউকে সহযোগিতা করবে, হারেন জিতেন ভিন্ন বিষয়। এটা আসলে কেন করা হলো বলে আপনার মনে হয়? আমি কোনো বাস্তবিক কারণ খুঁজে পাই না। কারণ এগেন নির্বাচন একটা স্ট্র্যাটেজিক কম্পিটিশন। এই স্ট্র্যাটেজিক কম্পিটিশনে রাজনৈতিক দলগুলোর কাছে যত টুলস অ্যাভেলেবল থাকে, এই কম্পিটিশনটা তত আরো শক্ত হতে পারে। সেই জায়গা থেকে আপনি হঠাৎ করে কোনো কারণ ছাড়া, কোনো কারণও দেখান নাই, কারোর সাথে কথাও বলেন নাই। এখানে যে আপনি একটু আগে বলছিলেন না মাসুদ ভাইয়ের সাথে কথা বলার সময়, এমন একটা সময় এই সংশোধনটা এসেছে যখন নতুন দল এসেছে এবং নতুন দলের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে জোটবদ্ধভাবে নির্বাচন করার। আমরা দেখছি অনেকগুলো দল জামাতের সাথে যাচ্ছে, আবার এআরপিওতেই আসছে, পোস্টারিং করতে পারবেন না। আপনি যে মার্কা চেনাবেন ভাই, আপনি প্রত্যন্ত অঞ্চলে আপনার মার্কাটা চেনাবেন কিভাবে? আপনি পোস্টারিং করতে পারবেন না, আপনার মার্কাটা পুরাতন না। অপেক্ষাকৃত ছোট দলগুলোর জন্য এটা আপনি ছোট বাদ দেন, নতুন দলের কথা চিন্তা করেন, যারা নতুন এসেছে, ছোট বড় বাদ দেন। অবভিয়াসলি নতুন আসলে অটোমেটিক্যালি বাই ডেন্ট অফ এজ ছোটই হবে, বাট ছোট বড়টি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো সমান অধিকার তো হইতে হবে, একজনেরটা চেনে আরেকজনেরটা চেনে না। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে তথ্য জানাই। প্রিয় দর্শক, আমরা টেলিভিশনের পর্দায় আপনারা যারা দেখছেন তাদের কাছে বিদায় নিয়েছি, তবে ডিজিটালে আমরা থাকবো, আরো 5 মিনিট কন্টিনিউ করবো ডিজিটালে। আপনারা দেখতে পাবেন টাইমলাইন বাংলাদেশের ফেসবুক পেজে এবং জিটিভির ইউটিউব চ্যানেলে আমাদের অনুষ্ঠানের বাকি অংশ। ফিরবো আমি আপনার কাছে। ওসমান হাদি, আপনি কিভাবে দেখেন আরপিওর এই সংশোধনীকে? ছোট দলগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলার জন্য কি এটা করা হলো কিনা? এখন এক্স্যাক্টলি প্রথম হচ্ছে আসলে ডিসকাশনটা তো পলিটিক্যাল পার্টিসগুলোর সাথে, মানে স্টেক হোল্ডার সাথে ভাই বলছেন যেভাবে হওয়া দরকার ছিল হয় নাই। কিন্তু আমি আবার এই ব্যাপারটাও করি না যে ইলেকশন মানে ধরেন তফসিল ঘোষণার আগ পর্যন্ত অফকোর্স একটা ভালো ইলেকশন করবার জন্য অনেক নতুন চিন্তা করা যেতেই পারে, কিন্তু অফকোর্স সেটা তার স্টেক হোল্ডারদের সাথে। এখন ভাই অ্যাকনলেজ করেছেন যে কোনো রুলই কোনো না কোনো দলকে একটু অ্যাডভান্টেজ দেয়, কাউকে আবার ডিসঅ্যাডভান্টেজও ফেলে। এখন যারা ডিসঅ্যাডভান্টেজে পড়বে তারা রিঅ্যাক্ট করবে, যারা অ্যাডভান্টেজ করবে তারা চুপ থাকবে। কিন্তু আমরা যেটা একদম সর্বতোভাবে চাই সেটা হলো একটা ইউনিভার্সাল জায়গা তৈরি করা, যে একটা ভালো ইলেকশন। মানে যে লোকটা, যেমন এবার আমার খুব ভালো লেগেছে, ছাত্রদল সম্ভবত রাজশাহী ইউনিভার্সিটি রাকসুতে হারবার পরের দিন তারা সবাই মিলে একসাথে গান করছে। এর মানে আমাদের দেশে যে একটা কালচার তৈরি হয়েছে, আমি হেরে গেলে পরের দিন যে না ইলেকশন ভালো হয় না, জিতলে ঠিক আছে না, যে এই যে আমি হেরে যাওয়াটাকে সেলিব্রেট করা যায়, এটা দুর্দান্ত। তো আমরা পরের ইলেকশনে এটাই চাই, সুষ্ঠু নির্বাচনকেও যে সেলিব্রেট করা যায়। আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আমরা দেখলাম যে আমরা এখানে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে কথা বলছিলাম, কিন্তু জামাতের চট্টগ্রামে 11 আসনের তিনি পদপ্রার্থী জামাত থেকে শফিউল আলম, তিনি একটি কথা বলেছেন যে আওয়ামী লীগ হয়তো এখন বুঝতে পারবে জামাত কখনোই তাদের দুশ্মন ছিল না। পাশাপাশি আমরা এনসিপির নেত্রী সামান্তা শারমিনকে কোট করতে চাই। সামান্তা বলেছেন আওয়ামী লীগ এবং জামাত ইসলামী মুদ্রার এপিট এবং ওপিট। আপনার মন্তব্য শুনতে চাই। সামান্তা ইসলামের এই বক্তব্যর ব্যাপারে আমি কমেন্ট করতে চাই না, কারণ আমার ব্যাপারটা হলো আওয়ামী লীগের সাথে আমি বাংলাদেশপন্থী দল কারোরই কোনো তুলনা করতে চাই না। এইটা হলো আমার একদম কমন স্ট্যান্স। তাতে বিএনপি যত ভুল করুক, অপরাপর যে যত করুক, এটা আওয়ামী লীগের সাথে তুলনা হতে পারে না। আফসোসটা হলো বিএনপি জামাত ইসলামী এদের কাছে তো নতুন প্রত্যাশা কম সবার কাছে। তাহলে নতুন প্রত্যাশাটা কার? জুলাই গণঅভ্যুত্থানের একটা বড় মুখ এনসিপির কাছে। কিন্তু আমরা কি দেখতেছি, সামান্তা শারমিন ওনারাও ঠিক 71-এর আওয়ামী লীগের বয়ানের বাইরে গিয়ে নতুন কোনো বয়ানে নতুন রাজনীতির হোপ কি দেখাইতে পারতেছেন? কিছুদিন তারা চেষ্টা করলেন, এরপরে ঠিকই যেই বয়ানটা প্রতিষ্ঠিত ছিল, ধরেন এই যে 71 মানে আইডিওলজি বেসড পলিটিক্সের বাইরে এসে এই যে সেবার রাজনীতি, গুড পলিটিক্স, আমি ইনসাফ চাই, আমি সেবা চাই, যেই দলের হোক, আমি তার জন্য সার্ভিস দিতে চাই, ওয়েলফেয়ার স্টেট গঠন করতে চাই, এগুলো নিয়ে তো সামান্ত ইসলামের দল সেবা দিবে কোথা থেকে? সামান্ত ইসলামের দলকে কি কেউ ফান্ড করছে? সেই ফান্ড কি পাচ্ছে কিনা? টাকা পেতে হবে তো তাদের। অফকোর্স করছে, সবকিছুর জন্যই তো টাকা লাগবে। করছে এনসিপি তো ওয়েস্টে আমি দেখেছি ক্রাউড ফান্ডিং করেছে, এবং বড় তাদের যে ডায়াসপোরা আছে তারা ক্রাউড ফান্ডিং করেছে। এখন ধরেন এটা হলো প্রপার চ্যানেল, এবং আমরা তাদের কাছ থেকে পাই যখন আমরা কথা বলি টকশোতে, যে তাদের এত টাকা তাদের নেই
নেই আর কি, ক্রাউড ফান্ডিংও কি এত টাকা তারা পাচ্ছে এরপর কিনা, বড় দল করতে অনেক টাকা লাগবে, কিন্তু সেটা হলো ভিন্ন আলাপ। বাংলাদেশের ওই পলিটিক্যাল পাইপলাইন তো এখন পর্যন্ত তৈরি হয় নাই, যে একজন ফুল টাইম পলিটিশিয়ান হলেই তো আসলে মুশকিল হলো সে আসলে বাজার করে কি দিয়া, মানে পলিটিক্স তো তারে দেয় না, স্যালারি দেয় না, তাহলে আসলে বাজার করে কি দিয়া। আপনি জামাতের নেতার এই মন্তব্যের প্রেক্ষিতে এখানে যেটা ব্যাপার আমি দেখেন যেটা হবে, আগামী নির্বাচন যত কাছাকাছি আসবে তখন এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, এদের মূল জায়গাটা হবে আওয়ামী লীগের ভোট ব্যাংকে কত কাছে নিয়ে আসা যায় এবং যে যেভাবে পারে। তো জামাত তো সে দূরে পিছিয়েই থাকবে না, সে অফকোর্স চেষ্টা করবে যে কি কথা বলে আওয়ামী লীগের ভোটটাকে তার বাক্সে ঢুকানো যায়। ভাইও তো অ্যাকনলেজ করলেন যে আওয়ামী লীগের ওই যারা অপরাধী তার বাইরের সেই ভোট নেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকেও পাশে নিতে হবে। এখন যদি এইটা হলো আমাদের যেটা কমন একটা জায়গা করা দরকার, আমি এটা মনে করি। একটা হলো দেখেন আওয়ামী লীগের ভোটার যে জীবনে অ্যাক্টিভিজম করে না বা নেতাও না কারো মারেও নাই, সে ভোটটা কারে দিবে, তার ভোট পাওয়ার জন্য আপনি গুড পলিটিক্স করতে পারেন বা কথা বলতে পারেন, কিন্তু আপনি আওয়ামী লীগের কমন ফেস যারা অপরাধের সাথে সংযুক্ত তারে আপনি পাশে রেখে যদি নির্বাচনী প্রচারণা করেন, সেটা বিএনপি হোক, জামাত ইসলামী, এনসিপি হোক, আমি মনে করি যাদেরকে জনতার আদালতে দাঁড় করাতে পারতে হবে। ওকে, ধন্যবাদ আপনাকে মাসুদ কামাল। আমি আপনার মন্তব্য শুনতে চাই শফিউল আলমের এই চট্টগ্রাম 11 আসনে জামাত পদপ্রার্থীর মন্তব্যের বিষয়ে আপনি একটু বলবেন সংক্ষেপে, এবং এই যে মন্তব্য এনসিপি থেকে যেটা করেছে জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এপিটোপিট, এই কথাটা আপনি কিভাবে দেখছেন? এনসিপি করতেছে কি জানেন, এনসিপি তাদের পলিটিক্সটা করতেছে, আমি তাদের এই পলিটিক্সটাকে পছন্দ করি। এটা হলো গিয়ে ওরা যখন এই একটা দল করছিল অনেক সম্ভাবনা নিয়ে, আমি নিজে ওই দল নিয়ে খুব আশাবাদী ছিলাম, কিন্তু তারা খুব দ্রুতই মানুষের কাছে কিন্তু হতাশার বস্তুতে পরিণত হয়েছে তাদের ব্যক্তিগত সীমাবদ্ধতা, চিন্তা ভাবনা এবং নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে। এবং তাদের নামে দুইটা ট্যাগ লেগে গেছে খুব জোরালোভাবে। একটা হলো তারা হলো কিংস পার্টি, আর একটা হলো তারা জামাতের বি টিম। সবাই বলতো জামাতের বি টিম, এটা অমুক তমুক হাবি যাবি। তো এই ট্যাগ থেকে তারা এখন শেষে দেখছে যে এই নির্বাচনে তাদের তেমন কিছু হচ্ছে না, হিসাব তো ভাই ক্লিয়ার। তখন তারা চিন্তা করতে আমরা কি করব, তখন তারা একটা দীর্ঘমেয়াদী চিন্তায় গিয়েছে বলে আমার ধারণা। আমি মানে সম্ভাব্য যে ধারণাটা মানে ইতিবাচক সেটাই আমি ভাবতেছি। তারা দীর্ঘমেয়াদী চিন্তা করতেছে যে আমরা এই নির্বাচনে কিছু হবে না, আমরা পরের নির্বাচন নিয়ে চিন্তা করি। তার চেয়ে বরং এই 5 বছর আমরা দলটাকে গুছাই। এখন দল গুছাতে হলে প্রথমে কি কাজ করতে হবে, ওই দুটো ট্যাগিং সরাতে হবে। এবং এই জন্যই তারা কিন্তু সরকারের বিরুদ্ধে নানা রকম ভূমিকা নিচ্ছে, যে সেফ এক্সিট অমুক তমুক বলে তারা বোঝানোর চেষ্টা করছে। আপনি কি বলছেন এগুলো শুধুই আসলে কথার খেলা এবং মানুষকে, আমি বলি শেষ করে তাহলে বুঝবেন আপনি, ওরা বলতে যাচ্ছে যে আমরা সরকারের সঙ্গে নাই। একটা ট্যাগ তারা মনে করছে এর মাধ্যমে তারা দূর করতে পারছে। দ্বিতীয়টা হলো তাদের জামাতের বি টিম না, এটা প্রমাণ করার জন্য তারা জামাত সম্পর্কে অনেক কিছু বলছে। যেমন ওই আপনার স্বাক্ষর করা নিয়ে, জুলাই সনদ স্বাক্ষর নিয়ে জামাত জাতির সঙ্গে প্রতারণা করতে বলছে, সামান্তা শারমিন বলতেছে এগুলো এটি এ পিট ও পিট, এগুলো বলার মাধ্যমে তারা জামাতের ট্যাগিংটাও নিজের গায়ের থেকে সরানোর চেষ্টা করতেছে। আলটিমেটলি কাজ হবে কি হবে কিনা আমি জানি না, তাদের যে চেষ্টাটা আমি ওভাবেই দেখি, এবং এই চেষ্টাটা যদি হয় আমি এতে খারাপ। আপনি মনে করছেন এটা নীতিগত না বরং কৌশলগত? কৌশলগত।